সেই মূলনীতিগুলো আমাদের রাষ্ট্র পরিচালনায় রিফ্লেক্টেড কিনা সেইটা কোন জায়গাটায় আছে। আমি একটা উদাহরণ দিই আপনার, স্থানীয় শাসন বা স্থানীয় সরকার সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বলা আছে যে আপনার স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন হবে এবং আপনার হবে যে সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আপনার দেশ পরিচালিত হবে। দেশটা বেসিক্যালি চলছে কিসের ভিত্তিতে আমি আপনাকে বলি। সংবিধান আমাদের সামনে আছে, কিন্তু নেপথ্যে আরেকটা ডকুমেন্ট আছে, দ্যাট ইজ কল্ড রুলস অফ বিজনেস। রুলস অফ বিজনেস দিয়ে কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে। একটা মন্ত্রণালয়ের যে কাজের যে পরিধি আছে এবং রুলস অফ বিজনেস যদি আপনি, আমার মনে হয় আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সংবিধান দিবসে আমি রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে ওনারা যেন রুলস অফ বিজনেসটা পুঙ্খানুরূপে নিরীক্ষা করেন এবং সংবিধানের সঙ্গে কন্ট্রাডিক্টরি কিছু আছে কিনা। কারণ সংবিধানে আমার রাষ্ট্রীয় মূলনীতি যা বলা আছে এর বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নেই, যদি সংবিধান সর্বোচ্চ আইন হয়ে থাকে এবং সংবিধানে সেটাই বলা আছে যে এটাই দেশের সর্বোচ্চ আইন। তো সেই জায়গায় আপনি এইখানে যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো বাদ দিয়ে আপনি অন্য কাজ করবেন, আবার সংবিধানের দোহাই দিয়ে বলবেন যে এটা করা যাবে এটা করা যাবে না প্রয়োজন অনুযায়ী, এটা হয় না। এবং আমি প্রতিটি স্তরে সংবিধান লঙ্ঘিত হয়েছে এবং এখনো হচ্ছে। আপনি কি মনে করেন সংবিধান? হি ইজ নট ভেরি রং, ভেরি ক্লোজ টু এই সত্যের মধ্যেই আছেন এবং তার ব্যাখ্যা মোটামুটি যেটু সংক্ষেপে দেওয়া দরকার তা দিয়েছেন, এটা অগ্রহণযোগ্য কিছু না, ঠিকই বলেছেন। কিন্তু সংবিধানটাকে আমরা যেন কড়াশুরি মনে করি, এইখানে হচ্ছে বিপজ্জনক ব্যাপার আর কি। তা তো না, ঠিক ওইভাবে তো দেখলে হবে না। সংবিধান হচ্ছে মানুষের জীবনের সাথে সম্পর্কিত আইন। সর্বোচ্চ আইন হচ্ছে একটা স্টেটের বা জনগোষ্ঠীর জন্য, তার জীবন বিধানের জন্য, তার জীবন পরিচালনা করার জন্য। রাষ্ট্র পরিচালনা করা মানে জীবন পরিচালনা করা একই কথা। কিন্তু সর্বোচ্চ আইন আমরাই তৈরি করি, মানুষই তার আইন তৈরি করে যে আমরা এইভাবে চলব। এই বিধানগুলো এত ভালোভাবে সরলভাবে ছিল যেগুলিকে পরবর্তীকালে একটা একটা আইনে বিভিন্ন জন ক্ষতিগ্রস্ত করেছে আর কি। এইটা হচ্ছে আমার বক্তব্য। সেটাকে পাল্টাতে হলে, যেমন ধরেন এই কারো এইবার যে আওয়ামী লীগ পাওয়ারে আসলো, আবার কবে আসবে আমি কিন্তু জানি না। যেভাবে তাদের রাষ্ট্র পরিচালনা চলছে আর টেন্ডারবাজি থেকে আরম্ভ করে সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে, তাতে আরেকবার কবে আসবে তারা আমি জানি না। কিন্তু না আসে যদি, তবে তারা কার হাতে দিয়ে দেবে ক্ষমতা? তত্ত্বাবধায়ক সরকারের কাছে দেবে। তো সেটার প্রশ্ন নিজেই তুলেছে হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার আবার করা হবে কিনা সেই প্রশ্ন তোলা হয়েছে। না হলে ওনার ইলেকশন করবেন, ওনার ইলেকশন করেন, যে জিতবে তাকে। আমার মতে কনস্টিটিউশনের বিধানকে আমরা নানাভাবে লঙ্ঘন করি। আমি বলি আমি কনস্টিটিউশন মানি, কিন্তু মানি না সর্বক্ষেত্রে। এটা আমাদের চরিত্রের ভিতরে রয়ে গেছে। এই যে যারা আজকে উকিলরা বিভিন্ন কেস দিয়ে, এই যেমন ধরেন শেখের মৃত্যু বা জেলের মৃত্যু বা নানা রকমের আসছে মামলাগুলি, খুব ভালো কথা। কিন্তু সেগুলি যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাও খুব ভালোভাবে উপস্থাপন করা হচ্ছে বলে আমরা সাধারণ লোক বুঝতে পারি। কিন্তু এই বিধানগুলি সে আওয়ামী লীগ কি সর্বদিক থেকে বিবেচনা করে করা হচ্ছে? তার উকিলরা কি সেইভাবে কথা বলছে সব করতে সর্বদা? না। এই যে রাষ্ট্রের রশিদের মেয়ে, অমুকের বন্ধু, অমুক উকিল, অমুকের ছেলে আজকে ধরা পড়ে এবং তারা পরিপূর্ণভাবে এই পিরিয়ডটা বাংলাদেশের সমস্ত কিছুর সাথে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, বাংলাদেশের মৌলিক অধিকারের বিরুদ্ধে কাজ করেছে, জনগণের বিরুদ্ধে কাজ করেছে। কোনো আইনকেই তারা মানে চায় নাই। তারা বাইরে থেকে টাকা এনেছে, কোটি কোটি টাকা। এই দেশে যে সমস্ত প্রতিষ্ঠান তৈরি হয়েছে, হিজবুল ইত্যাদি, তারা ছাড়াও এরা মৌলিক শক্তি। এই মৌলিক শক্তিগুলি ওই সমস্ত কিরাতের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন
ভাই ব্রাদার তারা, এদের বিরুদ্ধে তো আওয়ামী তো পাওয়ার ছিল একবার, কিছু করে না তো, আবার তো পাওয়ারে এসছে, কিছু করে না তারা, ওদিকে যাচ্ছে না তারা, বরং দে লেট লুজ টেন্ডার ভারতদের। আজকে আওয়ামী লীগের পেপারে আছে যে সাতক্ষীরা না কোথায় একটা মহিলা আওয়ামী লীগ নেত্রী, লোকাল নেত্রী, তাকে ধরা হলো ওই 47 AK-47। এর চেয়ে বড় সাংঘাতিক কথা কী হতে পারে? কী করে একটা ভালো কাজ করে সরকার এটাকে তারা ছাড়ে দেয়, তাদের নামে তাদের এই লোক এই কথা বলেই করে দেওয়া হয়েছে, তারা কোনো আপত্তি করে না। এটা তো তাদের কাছে দুঃখজনক বেদনাদায়ক হতে পারে, কিন্তু গরিবের ঘুরতে যে তারা নিধন করে না সাথে সাথে। তো এই যে ঘটনাগুলো, এগুলো তো পরবর্তীকালে জন্মগ্রহণ করেছে এই সমস্ত মেয়ে পুরুষ। এই বাংলাদেশ পাকিস্তান এই বাংলাদেশ হওয়ার পরে ঠিক আজকে 38 বছর তো নাকি 39 বছর, একটা ছেলে জন্মগ্রহণ করে MA পাস করে বিয়ে করে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করে দুটো সন্তানের পিতা হতে পারে, এবং হি ক্যান বিকাম এ ভেরি গুড পলিটিশিয়ান। এবং বহু লোক আছে যারা নাকি সেই পিরিয়ডটা কী করে আপনি বুঝতে পারবেন কী করে এই পিরিয়ড তারা কিসের মধ্য দিয়ে তারা প্রতিপালিত হলো, কিসের মধ্যে দিয়ে তারা শক্তি সঞ্চয় করলো, লেখাপড়া করলো, কি আইনের মাধ্যমে তাদের পরিবর্তিত হয়েছে এই সমস্ত ছেলে মেয়ে, এগুলো দেখতে হবে না। তানভীর সিদ্দিক, আমি একটু জানতে চাই যে সংবিধান নিয়ে আমরা আলোচনা করছি এবং কথায় কথায় সংবিধানের কথা বলে, আসলে সংবিধান সম্পর্কে ধারণাটা মানুষের, এবং আপনারা যেহেতু এই বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করেন, কতটা ধারণা আছে, বা সংবিধান এই যে সর্বোচ্চ আইন, এটি যে আসলে সর্বোচ্চ আইন, সেই ধারণাটাই কতজনের মধ্যে আছে? ফয়েজ ভাইয়ের শুরুতে উনি যে এক বক্তব্য দিয়েছিলেন সংবিধান সম্পর্কে, সেটা রেফার করতে চাই। সেটা হচ্ছে যে খুব সুন্দর, সুলিখিত এবং সহজ পাঠ্য একটা ডকুমেন্ট, এটা ছিল আরেকটা। এবং পরে উনি একটু আগে বলেছেন যে এটাকে একটা পবিত্র গ্রন্থ মতো তৈরি করে ফেলা হয়েছে। বিষয়টা খুবই সত্য। আনফর্চুনেটলি সংবিধানটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে বা হয় যে মনে হয় যে এটা কিছু সংখ্যক ব্যক্তি হয়তো এটা বুঝলেও বুঝতে পারেন, আর বাকি যারা আছে এটা তাদের বোঝার ক্ষমতা নাই কিংবা দরকারও নাই। সুতরাং এটা ওদের বাইরে থাকুক, এটা আমরা যখন যা বলবো, আমরা যখন এটার ব্যাখ্যা দিব বা আমরা যেভাবে এটা বোঝাবো মানুষকে, তারা সেইভাবে বুঝবে। এটা হচ্ছে যে একটা ইন্টারপ্রিটেশন। আপনি কনস্টিটিউশনের কথা যখন বলবেন তখন ডেমোক্রেসি অ্যান্ড কনস্টিটিউশন এটা পাশাপাশি দুটা চলবে সমানভাবে। আপনি গণতান্ত্রিক চেতনার কথা যদি আপনি বলবেন, তাহলে গণতান্ত্রিক চেতনার যে প্র্যাকটিসগুলো, সেটার কিছু জিনিস এর ভিতরে থাকতে হবে। সংবিধানটা লঙ্ঘনের কথাটা আগে উঠেছিল, আপনি জিজ্ঞেস করেছিলেন আমাকে। আমি আপনাকে সুনির্দিষ্ট একটা অনুচ্ছেদের কথা বলি, আর্গুমেন্টস থাকতে পারে। সংবিধানের 22 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে, যেটা 72 সাল থেকে ছিল এবং এখনও আছে। সংবিধানের 22 অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন। দ্যাট ওয়াজ এ দিক নির্দেশনামূলক বা আপনার ইন্ডিকেশন অফ দ্য কনস্টিটিউশন। এটা রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে করা হয়েছে নো আমি এইটা 72 সালে লেখা হয়েছে। তো 72 সাল থেকে 2007 সাল পর্যন্ত এখনো তো বিচার বিভাগের পৃথকীকরণ বলি যতটুকু হয়নি। তো এই যে আমাদের এই যে 37টা বছর গেল, 36টা বছর গেল মাঝখানে, এই 36টা বছর যারা ক্ষমতায় ছিলেন, যেই থাকেন, আমি 72 সাল থেকে শুরু করে আমি এই পর্যন্ত বলছি, তারা কি এটার জন্য দায়ী না? সংবিধানের যে একটা নির্দেশ, সংবিধানের তো আর পরিচালনা করবে রাজনৈতিক দলগুলো যারা সব ক্ষমতায় আসবে। একটা যেটা তত্ত্বাবধায়ক সরকার উদ্যোগ নিয়ে 6 মাসের মধ্যে করতে পারলো, সেটা 36 বছরের রাজনৈতিক দলগুলো করতে পারলো না। আমি জাস্ট আর্গুমেন্টের খাতিরে বলছি। তো এইরকম লঙ্ঘন পদে পদে আছে। তো সংবিধানে যদি আমার ইনস্ট্রাকশন থাকে, দিক নির্দেশনা থাকে, আমি যদি পালন না করি, কারণ সংবিধান ইটসেলফ সে কী বলবে, এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন, সত্যি কথা বলতে গেলে এটা একটা দুর্লভ বস্তু বাংলাদেশে সংবিধান। আপনাকে আমি বলছি, আপনি হয়তো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হয়তো খোঁজ করলে কয়েকটা বিশেষ দোকানে আপনি সংবিধান পাবেন, কিন্তু আপনি বাংলাদেশের কোথাও এটা পাবেন না। এবং আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 2006 সালে আইন মন্ত্রণালয় একটা বিজ্ঞপ্তি দেয় পত্রিকায়, সতর্কীকরণ বিজ্ঞপ্তি।
যে এই সংবিধান কেউ ছাপতে পারবে না, এই সংবিধানের মালিক আইন মন্ত্রণালয়। এটা খুব ভালো কথা, আইন মন্ত্রণালয় যদি এটা ছিল কোথাও ছাপিয়েছে এইরকম একটা বিধান এই যে আপনার সামনেই আছে এটা। এইটা তো না না না, ওই যে ওই যে আহা, এটা পত্রিকায় আইন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিল যে আইন মন্ত্রণালয় এটার অথরিটি মালিক। আইন মন্ত্রণালয় তো সংবিধান প্রণয়ন করেনি, প্রণয়ন করেছে তো পার্লামেন্ট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আইন মন্ত্রণালয় এটা ছাপানোর দায়িত্বটা পেয়েছে। বলে তারা কিসের ভিত্তিতে বলে? রুলস অফ বিজনেসের ভিত্তিতে বলে। রুলস অফ বিজনেসের আইন মন্ত্রণালয়ের যে কয়েকটা কাজের কথা বলা আছে, তার ভিতরে এক জায়গায় বলা হচ্ছে পাবলিকেশনস ইন গভর্নমেন্ট ল পাবলিকেশনস। তো গভর্নমেন্ট ল যেগুলো সেগুলো ওনারা পাবলিশ করবেন। সংবিধান লয়ের বইয়ের ভিতরে ওনারা অন্তর্ভুক্ত করে ফেলেছেন নাম্বার 1। তাতে হয়েছে যেটা, ওনারা 5 বছর বা 3 বছর বা 7 বছর পরে 2000 কপি বা 3000 কপি সংবিধান ছাপেন। তো আপনি কোথায় পাবেন? একটা হচ্ছে এটা না, আপনি পাবেন না। এবং মজার ব্যাপার হচ্ছে যে সংবিধানটা কিন্তু একটা টেক্সট বুক। এই সংবিধানটা যে শুধুমাত্র সংবিধান বিশেষজ্ঞ বা সাংবাদিক, বুদ্ধিজীবী, আপনার আমার জন্য, সুপ্রিম কোর্ট অঙ্গনের লোকজনদের জন্য, নট দ্যাট। এইটা বিভিন্ন স্টুডেন্টের জন্য, লয়ার স্টুডেন্টের জন্য এটা একটা টেক্সট বুক আছেই, এবং অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য এটা একটা টেক্সট বুক। এটা কি মৌলিকটা সংবিধানটা ইটসেলফ মৌলিক, একেবারে গোড়ায় যেটা করা হলো না সংশোধনী সহ হটেবার। কিন্তু সেই জিনিসটা এখন আপনি কপিরাইট আইন মন্ত্রণালয় বলছে যে তাদের সম্পত্তি। তো একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করা হয়েছে আইন মন্ত্রণালয় থেকে। আপনার 2006 সালে তৎকালীন আইনমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন, পুলিশ কমিশনারকে দিয়ে চিঠি লিখলেন, আপনার পত্রপত্রিকায় এটা নিয়ে হইচই হয়ে গেল যে না জানি কি একটা হয়ে যাচ্ছে, যে সংবিধান নিয়ে মানুষ চিন্তা ভাবনা শুরু করেছে। কারণ এই সংবিধান ছাপানোর ব্যাপার ছিল। সংবিধান 2000 সালে পরে বাংলাদেশে সংবিধান ছাপানো হয়নি। 2004 সালের যে সংশোধনী, যেটা হলো 4র্থ সংশোধনী, সেটা সহ আপডেটেড সংবিধানটা তো মার্কেটে ছিল না। এখন আমার 2004 4র্থ সংশোধনী সহ যদি কোনো প্রশ্ন আসে, এই সে কনস্টিটিউশনাল লর উপরে কিন্তু বইটি হয়েছে। তারপরে মাহমুদুর রহমানের একটা বই আছে মোটা, মাহমুদুল ইসলাম সাহেব, মাহমুদুল ইসলাম সাহেব, সেটা কিন্তু খুব ভালো বই। আমি ওটা হচ্ছে যে আপনার একটা বই, আপনি সংবিধান নিয়ে বিভিন্ন রেফারেন্স দিয়ে আলোচনা, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট অফ ল অর অ্যাজ এ সিটিজেন আমি যদি আমার ফান্ডামেন্টাল রাইটসটা জানতে চাই, কোথায় পাবো? আপনি তথ্য অধিকার অধ্যাদেশ করেছেন, মানুষের, আমরা বলছি তথ্যের অধিকার দিতে হবে মানুষকে, ইনফরমেশন ইজ পাওয়ার। আবার আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলে দিচ্ছেন যে সংবিধান কিন্তু আমার প্রপার্টি, এটা তোমরা কেউ হাত দিতে পারবে না। তো আপনি 15 কোটি লোকের দেশে আপনি 3000 কপি সংবিধান ছাপবেন 10 বছর পরে বা 5 বছর পরে, হাউ ডু এক্সপেক্ট যে মানুষ সংবিধান জানবে বা মানুষ সংবিধান? এটা তো আমার কাছে মনে হয় যে পুরো বিষয়টা ইন্টেনশনালি করা হয়, যাতে মানুষজন সংবিধান না জানে, না বোঝে। কারণ আমি এখন মিথ্যা কথা বলছি কিনা এটার জানার একমাত্র উপায় হচ্ছে তাদের হাতে যদি একটা সংবিধান থাকে। কিন্তু আপনি যে সংগঠনের, সেই সংগঠনের পক্ষ থেকে একবার সংবিধান আপনারা ছেপেছেন। হ্যাঁ, আমরা 5000 স্টুডেন্টকে সংবিধান দিয়েছি। এবং তাতে কি সরকারের আপত্তি? সরকারের আপত্তি, সেইটার কারণেই সরকার আপনার করলেন, প্রেস কনফারেন্স করলেন তৎকালীন সরকার। কিন্তু আমরা জানি যে সরকার এটা দিতে পারবে না নানা কারণে, পলিটিক্যাল কারণে। তখন আমরা সরকারকে অনুরোধ করি যে আমাদেরকে তাহলে ছাপানোর অনুমতিটা দেন। অনুমতি দিচ্ছে? অনুমতি তারা দেন না, এবং তারা সব নানান আজগুবি অজুহাত তারা খাড়া করেছিলেন, যেটা একজন নাগরিক হিসাবে আমি মনে করি এটা ডিফেন্ড করা এবং চ্যালেঞ্জ করা আমার দায়িত্ব। কারণ আমার ফান্ডামেন্টাল রাইটস আপনি আমাকে জানতে দিবেন না, এবং আমি যদি কাউকে জানাতে চাই। আদালতে গিয়েছিলেন আপনারা? আদালতে এখনো যায়নি। আমি এখনো মনে করি কিন্তু এটি প্রচারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি? এটা প্রচারে পরোক্ষভাবে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ওনারা খুব ভালো করে জানেন যে এটা এই বাধা টিকবে না। কারণ এরকম একটা অনুষ্ঠানে, গত বছর একটা অনুষ্ঠানে জাস্টিস সৈয়দ আমিরুল ইসলাম স্যার, উনি সরাসরি আমাকে আমার এই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আইন মন্ত্রণালয়ের কাছে কেউ যদি সংবিধান ছাপার অনুমতি চায় লিখিতভাবে, কোনো শিক্ষামূলক কাজে বা অন্য কোনো কাজে, আইন মন্ত্রণালয় এটার অনুমতি দিতে বাধ্য, এবং দিতে হবে তাকে। কারণ আইন মন্ত্রণালয় কিসের ভিত্তিতে আপনি এই সংবিধান আটকে রাখবে? এই সংবিধান আইন মন্ত্রণালয়ের প্রপার্টি না, এটা জনগণের প্রপার্টি। কারণ জনগণ তার অধিকারের বিষয়গুলো। কিন্তু আরেকটি দিক এখানে নিশ্চিত করবার ব্যাপার তো আছে, যে এই সংবিধানে যা আছে সেটিকে যদি যত্রতত্র যে কেউ ছাপেন এবং সেখানে নানা ধরনের টুইস্ট করার সুযোগ থাকে বা হয়তো শব্দ বাক্য পাল্টে দেওয়ার সুযোগ থাকে, কারণ এটা তো যদি মনিটরিং এর ব্যবস্থা না থাকে। আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। আর এই একটা আর্গুমেন্ট দিয়ে সেক্ষেত্রে হয়তো জটিলতা তৈরি হতে পারে। এই আর্গুমেন্টটা দিয়েই ইনফ্যাক্ট সংবিধানটা আটকে রাখা হয়েছে, এই একটা আর্গুমেন্ট দিয়ে।
আপনার এনসাইক্লোপিডিয়ার মতো বড় বড় ভলিউম ছাপা হচ্ছে, ধর্মীয় গ্রন্থের মতো সেন্সিটিভ বই ছাপা হচ্ছে। যারা এটা ছাপবেন ওনারা চেক অ্যান্ড ব্যালেন্সের একটা ব্যবস্থা করতে পারতেন। আমরা কিন্তু আইন মন্ত্রণালয়কে বলেছিলাম যে আপনাদের যদি সন্দেহ থাকে যে এর ভিতরে কোনো ভুল থাকবে বা আমরা কিছু ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে দেবো বা ইচ্ছাকৃতভাবে বের করে দেবো, ঠিক আছে আপনি প্রুফটা চেক করে দেন, একটা পথ তো আমাকে বাতলে দিবেন না। আপনি 10 বছর ধরে সংবিধান ছাপবেন না, কিন্তু আমার সংবিধান আমি জানতে পারবো না, আমার মৌলিক অধিকার জানতে পারবো না, এটা হয় না। এটা হবে না। এটা ওনারাও খুব ভালো করে জানেন যেটা হবে না। এবং আপনি অবাক হবেন যে এই ঘটনার পরে যখন এই আইন মন্ত্রণালয়ের সঙ্গে এই দেন দরবারগুলো চলছিল, আইন মন্ত্রণালয় খুব ভালো করে জানে যে এই বিষয়টা অনেক দূর গড়াবে, কারণ এটা আদালতের কথা আপনি যেটা বললেন এটা খুব একটা বাজে নজির হবে যদি আদালতে আলটিমেটলি যেতে হয়। আমি মনে করি যে আদালতের বাইরে ডক্টর কামাল হোসেন সাহেব আমাকে বলেছিলেন যে এই বিষয়টা ফয়সলা করতে, ডক্টর কামাল হোসেন যিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন, যে সর্বোচ্চ 5 মিনিট সময় দরকার এটা ফয়সলা করার। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার ইজ এনাফ। কারণ যারা সংবিধান তো সবাই তো আর ছাপবে না, যাদের প্রয়োজন আছে তারা ছাপবে। এখন ব্যবসায়ীরা, আপনি তো ওই কথা বলছেন, আমার কাছে এখন অন্তত 7টা সংবিধান আছে যেটা বাজারে পাওয়া যায়। তারা কিভাবে ছাপলেন এটা? এটার ভিতরে কোনো ভুল আছে কিনা এটা তারা, হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠান এটা করছে। আপনার বিসিএস পরীক্ষার যখন হয়, বিসিএস পরীক্ষার্থী কত পরীক্ষার্থী থাকে আপনার ধারণা আছে? তাদের সংবিধান ছাড়া তারা বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। কোথায় পাবে তারা? লয়ার স্টুডেন্টরা কোথায় পাবে? আমি তো পাইনি। আপনি কোথায় পাবেন? আমি অনেক আগে ছিল, তারপরে গত 10 পাবেন না তো বছর আপনি। আমার কাছে কোনো সমস্যা নেই। কারণ আপনার কাছে এটা পেলাম আমার উপকার হলো। আপনার কাছে আমার কাছে পৌঁছালেই তো অনেকের জন্য আমার মনে হয় যে সমস্যা। এনিওয়ে, জিনিসটা হচ্ছে যে সংবিধান আমাকে পেতে হবে, আইদার রাষ্ট্র এটা দিবে অথবা কোনো প্রতিষ্ঠান এটা দেবে, এবং এটা খুব ব্যয়বহুল কোনো বিষয় না। রাস্তা দেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি প্রায় 80টার মতো শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করেছি, সংবিধান জিনিসটাই তারা কখনো দেখেনি। তারা দেখেছে, টেলিভিশনে দেখেছে, কোশ্চেন করা হয়েছে, রিটেন কোশ্চেন, যে তোমরা সংবিধান দেখেছো? হ্যাঁ দেখেছি। কোথায়? টেলিভিশনে। সো আমাদের দেশের সংবিধান এটা যেগুলো সংশোধন করেছে এরা, জি